একটি সবুজ সাইনবোর্ড, কয়েকটি লেখা, আরেকটি নাম সৈয়দ আবু সাইদ। রংপুর পীরগঞ্জের এই বাড়িতে, এই কবরের পাশে দাঁড়ালে হয়তো খুব সাধারণ মনে হবে সব কিছু, কিন্তু এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন এই আন্দোলনের কোনো সাধ্য নাই এই মায়ের এই হাহাকারের বুকটা পূরণ করে দেওয়ার। কুরবানি ঈদ করে এই বাড়ি থেকে সাইদ ভাই বের হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আর সে জীবিত অবস্থায় আসতে পারেনি। এই মা তারপর সেই সন্তানের লাশ দেখছে, আর তখন এই মায়ের যে কতটুকু কষ্ট হয়েছে, কতটুকু যন্ত্রণা হয়েছে, হয়তোবা সেটা তাকে জন্ম দেওয়ার সময় সেই কষ্ট, সেই যন্ত্রণা সে উপভোগ করেনি যখন সে তার লাশ দেখছে। আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বামনপুর গ্রামে। তার বাবা মকবুল হোসেন, পরিবারে তিনি ছিলেন আদরের সন্তান। শিক্ষা জীবনে তিনি ছিলেন মেধাবী। খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ 5 অর্জন করেন। পরে তিনি ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি ছিলেন বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। একটি গ্রামের সাধারণ পরিবারের সন্তান থেকেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। আবু সাইদের গল্পের শুরুটা ছিল অনেক তরুণের মতোই, স্বপ্ন ছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার। কিন্তু 2024 সালের জুলাই মাসে তার জীবনে চলে আসে শেষ, বদলে দেয় সব কিছু। গল্প থমথমকে যায়। আমরা আজকে আবু সাইদ সম্পর্কে জানার জন্য তার বাসায় চলে এসেছি এবং তার বর্তমান অবস্থা জানার জন্য তার বাসায় ঢুকে জানার ব্যবস্থা। তো ভালো থাকবেন, আমার তো আপনার বলার মতো আমার কোনো ভাষা নেই। তো এতটুকুই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সন্তান আপনি জন্ম দিয়েছেন যে আপনার সন্তানের উপর ভর করে এখন হাজার সন্তান সুবিধা নিয়ে এই দেশে বসবাস করতেছে এবং চলাফেরা করতেছে। তো একজন মা যখন সন্তান হারান, তখন নতুন ঘর তার কাছে নতুন ঘর হয়ে থাকে না। প্রতিটি দেয়ালের মনে পড়ে পুরনো দিন, প্রতিটি দরজায় মনে হয় হয়তো ছেলে ফিরে আসবে। 2026 সালে প্রতিবেদনে উঠে এসেছে মনোরা বেগমের জীবনে সেই শোক এখনও গভীর। বাবা মকবুল হোসেনও ছেলের কবরের কাছে বারবার যান। আর পরিবারের আরেকটি অপেক্ষাও আছে, আবু সাইদ হত্যার মামলার বিচার। 2026 সালের জুলাইয়ের তার বাবা মা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছিলেন। বাড়ির পাশে রয়েছে আবু সাইদের কবর। এই কবরটা হয়তো তার পরিবারের কাছে সবচেয়ে কাছের জায়গা, কারণ বাড়িতে তিনি নেই, কিন্তু এখানেই তার শেষ ঠিকানা। 2026 সালের 16 জুলাই তার দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে মানুষ এসেছিলেন এই কবর জিয়ারত করতে, শ্রদ্ধা জানাতে। কেউ আসে ইতিহাসের সাক্ষী হতে, কিন্তু পরিবারের জন্য এটা শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, এটা তাদের হারানো ছেলের কবর। আবু সাইদের বাড়িতে নতুন ঘর আছে, পাকা রাস্তা আছে, আর্থিক নিরাপত্তাও আগের চেয়ে বেশি, কিন্তু একটি পরিবারের সবচেয়ে মূল্যবান জিনিস তাদের সন্তান, সেটা আর ফিরে আসবে না। তাই আবু সাইদের বাড়ির বর্তমান গল্প শুধু উন্নত একটি বাড়ির গল্প নয়, এটা একই সঙ্গে উন্নতি আর শূন্যতার গল্প। নতুন ঘর, পুরনো স্মৃতির গল্প, নতুন অভাব কমে যাওয়ার গল্প, কিন্তু একজন মানুষকে হারানোর শোক থেকে না বের হয়ে পারার গল্প। বাড়িটা বদলিয়েছে, রাস্তা বদলিয়েছে, সময়ও বদলিয়েছে, কিন্তু এই বাড়ির নাম আজও আগের মতোই আছে, আবু সাইদ। নতুন ঘর উঠেছে, কিন্তু কিছু শূন্যতা কোনো দিন পূরণ হয় না। এই বাড়িতে একসময় যে ছেলেটি ছিল স্বপ্ন, সে পড়াশোনা করেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন ছিল সামনে এগিয়ে যাওয়ার। 2024 সালের 16 জুলাই সেই স্বপ্ন থেমে যায়। আজ তার বাবা মায়ের জন্য নতুন বাড়ি আছে, কিন্তু সেই বাড়িতে নেই তার ছেলে। নতুন দেয়াল আছে, কিন্তু পুরনো স্মৃতিগুলো আজও স্মৃতি হয়ে রয়েছে। আর সেই স্মৃতির সবচেয়ে বড় নাম হচ্ছে আবু সাইদ। বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আবু সাইদের কবর। বাবা এখনও ছেলে কবরে যান, মায়ের কাছে ছেলের স্মৃতি এখনও জীবন্ত। আর পরিবারের একটি অপেক্ষা এখনও শেষ হয়নি, বিচারের অপেক্ষা। কারণ কোনো পরিবারের কাছে সন্তানের জীবন হারানোর ক্ষত শুধু স্মরণ করার বিষয় নয়, তারা জানতে চায় কেন এমন হলো, আর তারা অপেক্ষা করে ন্যায় বিচারের।
2 বছর পর এই বাড়ির গল্প তাই শুধু একটি বাড়ির গল্প নয়, এটা এমন পরিবারের গল্প যাদের ঘর বদলিয়েছে কিন্তু শূন্যতা বদলায়নি, যাদের জীবন কিছুটা সচ্ছল হয়েছে কিন্তু একজন প্রিয় মানুষকে ফিরে পাওয়ার সুযোগ আর কোনোদিন আসবে না। বাড়িটা বদলিয়েছে, রাস্তা বদলিয়েছে। যদি পারেন এই মা আর এই পিতাকে একটু এসে আপনারা দেখে যাবেন যে তারা এমনই সন্তান জন্ম দিয়েছে যারা সারা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমাদেরকে কেউ লাঠি নিয়ে বা মারতে চাইলে না দৌড়ে পালায়। আর সেই সময় সে সবার জন্য ক্ষোভে সে কিন্তু রাস্তায় 2 হাত তুলে দাঁড়িয়েছিল যে কর গুলি আমার বুকে, কিন্তু তখনই সেই গুলিতে কিন্তু তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল সশস্ত্র বাহিনীর লোকজন। তো ঠিক আছে, আমার আর কথা বলার মতো অবস্থা নেই। দেখা হবে অন্য কোনো সময়। এরকম হাজারো গল্প শুনতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।